ডাইনামিক্স এর মধ্যে আমাদের যে পোর্শনটা চলছে সেটা হচ্ছে এসএইচএম, এবং এসএইচএম এর যে ঘোষ চক্রবর্তীর বই থেকে সলিউশন গুলো করছিলাম তার মধ্যে 8 নম্বর পর্যন্ত প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের ডিটেলস অ্যানালিসিস হয়ে গেছে। তো নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 9 এর কোয়েশ্চেন গুলো। সেখানে দুটো কোয়েশ্চেন রয়েছে। 9 এই তো যেটা বলেছে, এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং এসএইচএম, এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং এসএইচএম অফ টাইম পিরিয়ড টি। ঠিক আছে, পিরিয়ডটা কত দিয়ে দিয়েছে, টি, অর্থাৎ টি ইকুয়ালস টু আমরা জানি 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। ওকে, অ্যাবাউট এ সেন্টার ও, অ্যাবাউট এ সেন্টার ও, অ্যান্ড ইস পাসেস থ্রু পি, একটা পি পয়েন্টের উপর দিয়ে সে পাস করছে, যেখানে ওপি ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। তার মানে এটুকুনি বুঝতে পারছি এটা হচ্ছে একটা ওয়াই মানে এক্স এর মতো, যেটা আমরা অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল মোশন বা মোশনের স্ট্রেট লাইনের ক্ষেত্রে এটা এক্স হিসাবে ইউজ করতাম, যে ওপি ইকুয়ালস টু এক্স অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেই পিটাকেই রিপ্রেজেন্ট করছে হচ্ছে এটা, যে at any instant of time t the position of the particle is p, where op is equals to y, that is the distance from the origin বা center of force o থেকে p এর যে distance সেটা হচ্ছে y, and y is the variable distance of the particle at any time t with velocity v, that is the velocity of the particle is p v at any time t, মানে p পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে v in the direction op, ওকে, ওপি ডাইরেকশন অর্থাৎ ও থেকে পি এর দিকে, দ্যাট ইজ অ্যাওয়ে ফ্রম দি ও, ও থেকে পি এর দিকে মিনস অ্যাওয়ে ফ্রম দি ও ডাইরেকশন। তো এবার কি বলতে আছে, প্রুভ দ্যাট দি টাইম হুইচ elapses before it returns to p, before it returns to p is t by pi tan inverse vt by 2 pi y, এরকম টাইপের কিছু একটা দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ পার্টিকেলটা ও পজিশন থেকে, ও পজিশন থেকে এরকম অ্যাওয়ে ফ্রম দি ও যাচ্ছে। তো এরকম অবস্থায় পার্টিকেলটা যাওয়ার সময় কোন একটা পজিশন পি রয়েছে, পি এর উপর দিয়ে পাস করছে, পাসেস থ্রু পি। তো এটা কি হবে না, পার্টিকেলটা একটা নির্দিষ্ট অ্যামপ্লিচিউড পর্যন্ত যাবে, যেহেতু এসএইচএম এর মোশন, তো এখানে একটা অ্যামপ্লিচিউড পর্যন্ত যাওয়ার পর সেটা আবার পুনরায় ব্যাক করবে। এই যে ব্যাকটা করবে বলছে, ঠিক আছে, এখান থেকে গিয়ে আবার পুনরায় যে ব্যাকটা করবে, সেই ব্যাক করে আবার এখানে আসতে যে টাইমটা লাগবে, সেই টাইমটা হচ্ছে রিটার্ন টু পি, পি পজিশনে পুনরায় ফিরে আসতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা এক্সপ্রেশনের মাধ্যমে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রুফটা আমাদের করতে হবে। তো টি বাই পাই ট্যান ইনভার্স ভিটি বাই 2 পাই ওয়াই। ওকে, তো এটা আমরা ইকুয়েশন অফ মোশন ধরে করবো। এখানে আমরা কোনো ওই যে ডিসপ্লেসমেন্টের যে ফর্মুলা এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি প্লাস এপসাইলন এরকম ভাবে আমরা ধরবো না, ডাইরেক্ট মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দিস এস এইচ এম সেটা ধরেই কাজটা শুরু করব। ঠিক আছে, তো এখানে একটা ছবিটা জাস্ট একটু শর্টে এঁকে রাখি। তো এটা ধর এই লাইন বরাবর পার্টিকেলটা মুভ করছে, যেখানে এই যে পয়েন্টটা একদম এখানে, এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স ও, অ্যান্ড দি পার্টিকেল মানে পার্টিকেলের যে ডাইরেকশনটা সেটা ধরলাম ও এক্স। ঠিক আছে, আমাদের এখানে ওয়াই দিয়েছে বলে যে ওয়াই ধরতে পারি কোনো মানে নেই, এখানে কেউ ওয়াইও ধরতে পারি, সেটা কোনো বড় কথা নয়। তো এক্স, এইবার এখানটাতে যে কোনো একটা পজিশন আমি ধরলাম, অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম পার্টিকেলটা এরকম পি পজিশনে আছে, অর্থাৎ টি সময় অ্যাট এনি টাইম টি পার্টিকেলটা পি পজিশনে আছে, যেখানে ও থেকে পি এর যে ডিস্টেন্সটা, যেখানে ও থেকে পি এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমাদের কাছে ওয়াই দিয়েছে। ঠিক আছে, সেটাকে আমরা এক্স ধরতে পারবো না এখানে, বিকজ কোয়েশ্চেন আমাদের ডাইরেক্ট বলে দিয়েছে সেটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স। ওকে, তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে আমাদের কাছে ওয়াই। এবার পি পয়েন্টে পার্টিকেলটা রয়েছে অ্যাট এনি টাইম টি, পি পয়েন্টে ভেলোসিটিটা হচ্ছে ভি, পি পয়েন্টে যে ভেলোসিটিটা কাজ করছে সেটা হচ্ছে ভি। ওকে, এখন আমি ধরে নিচ্ছি পার্টিকেলটা যেহেতু এসএইচএম, তাহলে এই ডান দিকে পার্টিকেলটার যে অ্যামপ্লিচিউডের যে পজিশনটা, অর্থাৎ ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা ডান দিকে, সেটা আমি ধরলাম হচ্ছে এই পর্যন্ত পার্টিকেলটা যেতে পারবে, এই পর্যন্ত পার্টিকেলটা যেতে পারবে। ঠিক আছে, সেটা আমি অ্যামপ্লিচিউডটা আমি স্মল এ ধরে নিচ্ছি, সেই অ্যামপ্লিচিউডটা আমি কত ধরছি, স্মল এ ধরে নিচ্ছি। তাহলে এখানে লিখে নে, এটা হচ্ছে স্মল এ।
হয়েছে? এই পজিশনটা ধরলাম তার অ্যামপ্লিটিউডের যে পজিশন সেটা, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কভার করবে যেটা। ওকে, তাহলে এখানে লিখে রাখ। ফার্স্ট থেকে শুরু করি তাহলে। লেট, ছবিটা এখানে সবাই, লেট O be the position of the particle, O be the center of force, O be the center of force, ঠিক আছে, center of force, and OX is taken along, OX is taken, এটা কিছুটা ফার্স্ট চ্যাপ্টারের মতো লেখাটা হবে, OX is taken along the line of motion, taken along the line of motion of the particle, of the particle, let P be the position of the particle, P be the position of the particle at any instant, at any instant of time, at any instant of time t on its path, where where লিখবো পরে, and বলে একবারে ভিটা লিখে দিই, and v with the velocity, v with the velocity of the particle, of the particle at p, v with the velocity of the particle at p, where ওপি ডিস্টেন্সটা এখানে কোয়েশ্চেনে y বলে দিয়েছে, তাই আমরা ওপি ডিস্টেন্স ইকুয়ালস টু y নিয়ে নিচ্ছি, x আর লিখলাম না, ঠিক আছে। তো ওপি ইকুয়ালস টু হচ্ছে y, তাহলে পুরো অঙ্কটা আমাদের এখানে y দিয়ে করাটাই বেটার হবে, মানে d2y dx2, বিকজ আরবিটারি যে dt2, বিকজ আরবিটারি যে ডিসপ্লেসমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে y দিয়েছে, তার মানে এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে y নট x, ঠিক আছে। যদি না দেওয়া থাকে কিছু বা সেক্ষেত্রে আমরা x ধরেই করবো অবশ্যই, y ধরবো না, কিন্তু এখানে যেহেতু দেওয়া আছে আমরা y ধরেই করতে হবে। তো যাই হোক, এখানে তার মানে y এবং t এর ফাংশনটা হবে, ঠিক আছে। এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই পয়েন্টের কথাটা, এই পয়েন্টটা নিয়ে নিচ্ছি। লেট ক্যাপিটাল A be the of the particle, position of the particle on its path, where OP, OP না OA, where OA, এই যে ডিস্টেন্সটা, OA ডিস্টেন্সটা সেটা হচ্ছে A ফর, আমি এখানে অ্যাম্প্লিটিউড ধরে নিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এখানে অ্যাম্প্লিটিউড, হয়েছে। লিখেছি সবাই? আচ্ছা, এবার দেখ, তাহলে এরকম যদি হয় এবার তাহলে ইকুয়েশন অফ মোশনটা লিখবো। ইকুয়েশন অফ মোশন, তো ইকুয়েশন অফ মোশন আমরা অবশ্যই জানি যে একটা এসএইচএম এর ক্ষেত্রে তার ফোর্সটা কিরকম দেখতে হয়, একটা এসএইচএম এর ক্ষেত্রে ফোর্সটা কিরকম দেখতে হয় সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে মাইনাস, যেহেতু এক্স ওয়াই দিয়ে লিখেছে তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই টাইপের দেখতে হবে, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই,
পার্টিকেলটা কি ফোর্সটা কিরকম হবে না মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, অর্থাৎ ওয়াই এর সঙ্গে ডিসপ্লেসমেন্টের সঙ্গে ও পয়েন্ট থেকে যে ডিসপ্লেসমেন্ট রয়েছে, অরিজিন থেকে যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টের সঙ্গে ফোর্সটা ভ্যারি করে এবং ফোর্সটার অলওয়েজ ও এর দিকে কাজ করে, সবসময় ও পয়েন্টের দিকে কাজ করে, টুয়ার্ডস দি পয়েন্ট ও কাজ করে। ঠিক আছে, তাই নেগেটিভ সাইনটাও আসে এবং সেই নেগেটিভ সাইনটাকে বজায় রাখার জন্য একটা পজিটিভ কনস্ট্যান্ট ওমেগা স্কোয়ার নেওয়া হচ্ছে। ঠিক আছে, কেউ ওটাকে মিউ দিয়েও লিখতে পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু ওমেগা স্কোয়ার লিখলেই জিনিসটা বেশি ভালো লাগে। এবং ফিজিক্সে আমরা যেহেতু এই চ্যাপ্টার গুলো পড়েছি, তো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ওমেগাটা ইউজ করা হতো। তাহলে লাইক therefore the equation of motion of the particle executing SHM at any time t is কি হবে না d2x দিয়ে না লিখে আমরা লিখবো হচ্ছে d2y dt2 equals to minus omega square y। ঠিক আছে, d2y dt2 is equals to minus omega square y, where omega square is a constant। ঠিক আছে, সেটা যদিও যেমন তেমন কনস্ট্যান্ট নয়, তার একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন তো রয়েছেই। এসএইচএম এর ইকুয়েশন যখন জেনারেট হবে, ডিসপ্লেসমেন্টের এক্স এর ফর্মটা বা ওয়াই এর ফর্মটা যখন জেনারেট হবে, সেখানে ওমেগার একটা আলাদা গুরুত্ব থাকছে। ঠিক আছে, আর ওমেগা দিয়ে আমরা টাইম পিরিয়ড বের করতে পারবো, ফ্রিকোয়েন্সি বের করতে পারবো অ্যান্ড অল। তো এটা রয়েছে দিস ইমপ্লাইজ, এটাকে আমরা লিখতে পারি d2y dt2 প্লাস ওমেগা স্কোয়ার y equals to 0, d2y dt2 plus omega square equals to 0। এবার এটাকে আমরা সলভ করবো। তো সলভ করবো এটা আমরা অবভিয়াসলি এখানে আমরা CFPI মেথডে সলভ করছি। ঠিক আছে, CFPI মেথডে কিন্তু সলভটা করবো। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে ইকুয়েশনটাকে সলভ করবো। যদিও এটা পার্টিকুলার ইন্টিগ্রালটা 0, বিকজ ডান দিকটা 0 রয়েছে। এই 1 নম্বর ইকুয়েশনটা কিন্তু একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অ্যান্ড ইট ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন। It is a homogeneous linear differential equation with constant coefficient of second order and of first degree, obviously linear তো বলছি। তো 0 যেহেতু ডান দিকে রয়েছে, এটা কিন্তু অবশ্যই হোমোজিনিয়াস ইকুয়েশন, আর হোমোজিনিয়াস ইকুয়েশনের অবভিয়াসলি পার্টিকুলার ইন্টিগ্রাল 0ই বেরোবে। তো যাই হোক, এখানে লিখে রাখি দিস ইজ এ, ডিটেলস গুছিয়ে সুন্দর করে লিখি। তাহলে এখানে লিখ দিস ইজ এ linear differential, অ্যাকচুয়ালি লিনিয়ার শুধু নয়, হোমোজিনিয়াস কথাটা একবারেই বলে দিই, ডিফারেন্সিয়াল। ঠিক আছে, হোমোজিনিয়াস কথাটাও বলে দে। দিস ইজ এ হোমোজিনিয়াস linear differential equation with constant coefficient, with constant coefficient। ঠিক আছে, এবার পুরো ওডির জিনিস করব, ওডির কাজ করব। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডির কাজ, মেকানিক্স এর কাজ নয়। এবার যেটা হবে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ সেকেন্ড অর্ডার। তো সিএফটা বার করতে হবে, তার জন্য ট্রায়াল সলিউশন নিতে হবে। কি করতে হয়, প্রথম স্টেপ গুলো আশা করি মনে আছে তোদের। ট্রায়াল সলিউশন নিতে হয় একটা, সেই ট্রায়াল সলিউশনটাকে ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিতে হয়। ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিয়ে একটা অক্সিলিয়ারি ইকুয়েশন পাই। অক্সিলিয়ারি ইকুয়েশন, অক্সিলিয়ারি মানে জাস্ট একটা সহায়ক সমীকরণ যেটা আমাদের সাহায্য করবে ইকুয়েশনটাকে সলভ করতে। অক্সিলিয়ারি ইকুয়েশন পাই এবং সেই অক্সিলিয়ারি ইকুয়েশন থেকে এম এর ভ্যালু বের করতে হয়, করে সেই এম এর ভ্যালু দিয়ে কমপ্লিমেন্টারি ফাংশনটাকে লিখতে হয়।
আর যদি ডান দিকটা নন জিরো হয় তো সেক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রালটাও বার করতে হয়। করার পর দুটোকে অ্যাড করে দিলে আমরা জেনারেল সলিউশনটা পেয়ে যাই। অর্থাৎ এটা যদি ওয়াইসি বলি, এটা যদি ওয়াইপি বলি, তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়াইসি প্লাস ওয়াইপি। দিস ইজ দি জেনারেল সলিউশন অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো সেই জিনিসগুলোই কাজ করবো। ফার্স্ট অফ অল ট্রায়াল সলিউশন ধরবো, দেন অক্সিলারি ইকুয়েশনটা বার করবো। তো এখানে আমি জাস্ট একটু ডি অপারেটর দিয়েও লিখে দিই। তাহলে ইন্ট্রোডিউসিং, মানে যে যে স্টেপ করতে হয় সবগুলো লিখে করাচ্ছি, এই স্টেপটা চাইলে বাদ দিতে পারিস। ইন্ট্রোডিউসিং দি ডিফারেন্সিয়াল অপারেটর, ইন্ট্রোডিউসিং দি ডিফারেন্সিয়াল অপারেটর, introducing the differential operator d which is equivalent to d d t, কিন্তু এখানে not x, t স্কয়ার আছে। ইকুয়েশন 1 can be expressed as, ইকুয়েশন 1 can be expressed as, প্রথমটাকে আমরা কি লিখবো, d2y, তারপর হচ্ছে ওমেগা স্কয়ার হয়, তার মানে d2 প্লাস ওমেগা স্কয়ার equals to 0, d2 plus omega square y equals to 0। ঠিক আছে, এই যে আমি এখানে একটা কথা বলছি, ডি টু স্কোয়ারের সঙ্গে মানে ডি টুর সাথে আবার ওমেগা স্কোয়ার অ্যাড করছি, ওমেগা স্কোয়ারটা কিন্তু যে কনস্ট্যান্ট বলছি, এই অর্থে তাহলে একটা কনস্ট্যান্টের সঙ্গে একটা অপারেটর অ্যাড হয়ে যাচ্ছে, একটা কনস্ট্যান্টের সঙ্গে একটা অপারেটর অ্যাড হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। শুধু একটা ওমেগা স্কোয়ার ইজ নট মানে কনস্ট্যান্ট, তার সঙ্গে কিন্তু একটা আই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আইটা হচ্ছে তোর আইডেন্টিটি অপারেটর, আইটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। কখন ওই দুটো ভিন্ন ফিল্ডের মধ্যে একটা ম্যাট্রিক্স 1001 তার সাথে আমি একটা 2 অ্যাড করে দিতে পারি না, ঠিক আছে, যদি না সেটা একটা ম্যাট্রিক্স হয়ে থাকে। ঠিক আছে, তারও বিভিন্ন আবার শর্ত রয়েছে অ্যাড করার, কিন্তু যাই হোক, একটা ভেক্টরের সাথে কোনো একটা স্কেলার কিন্তু আমি জাস্ট যোগ করে দিতে পারি না এরকম ভাবে। দুটো ভিন্ন ফিল্ডের মেম্বারের সঙ্গে কিন্তু এরকম ভাবে অ্যাডিশন সাবট্রাকশন এগুলো হবে না। তো ওমেগা ডি টুটা যেহেতু একটা অপারেটর বলছি, ওমেগা স্কোয়ারটাও একটা অপারেটর, সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর, মানে আই ইন্টু ওমেগা স্কোয়ার। আইডেন্টিটি অপারেটরটা কি করে না, ওমেগা স্কোয়ার আই ওয়াই মানে হচ্ছে ওয়াই, অর্থাৎ আইডেন্টিটি অপারেটর হচ্ছে তার আইডেন্টিটিকে চেঞ্জ করবে না, যার উপর অপারেট হবে তার আইডেন্টিটিকে চেঞ্জ করবে না। ঠিক আছে, এটা কখনোই এটা আমরা ভাববো না যে এটা কনস্ট্যান্টের সঙ্গে একটা অপারেটর যোগ হয়েছে, এটা যোগটা হচ্ছে একটা আইডেন্টিটি অপারেটরের সঙ্গে, যেহেতু সেটার প্রপার্টিতে কোনো মানে কাউকে চেঞ্জ করে না, সে সবার আইডেন্টিটি বজায় রাখে, যার উপর অপারেট হবে সেটাই দেবে, তাই জন্য আমরা রাইটাকে লিখি না এখানে, কিন্তু আছে। তো যাই হোক, এরকম ব্যাপার রয়েছে। লেট, এবার ট্রায়াল সলিউশন ধরছি y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এমটি, কিন্তু ই টু দি পাওয়ার এমটি বি এ ট্রায়াল সলিউশন, বি এ ট্রায়াল সলিউশন। অনেকে এই সব স্টেপ করে না, ডাইরেক্ট অক্সিলারিতে করে দেয়, কিন্তু এইটা না করলেও ট্রায়াল সলিউশনে ই টু দি পাওয়ার এমটিটা লিখতেই হবে। বি এ ট্রায়াল সলিউশন of the homogeneous equation of the homogeneous equation 1. So therefore the auxiliary equation is, therefore the auxiliary equation is, কি হবে না, ডি এর জায়গায় এম বসে, তো ডি টু আছে মানে এম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার equals to 0. This implies m square equals to minus omega square, and both side যদি স্কোয়ার রুট করি তাহলে m equals to হয়ে যাবে, যেহেতু নেগেটিভ সাইন একটা আছে স্কোয়ার রুট করে একটা আই চলে আসবে, স্কোয়ার রুটের জন্য প্লাস মাইনাস আই আসবে, এন্ড ওমেগা স্কোয়ারের জন্য একটা ওমেগা আসবে। m equals to প্লাস মাইনাস আই ওমেগা, প্লাস মাইনাস আই ওমেগা। হুম, এদিকে কিছু নেই, এটা আচ্ছা যাই হোক, এখানে দেখ, solution of the homogeneous equation this,
তো এম এর ভ্যালু যখন প্লাস মাইনাস আই ওমেগা, তখন তার ইয়েটা কি হয়, কমপ্লিমেন্টারি ফাংশন আমরা জানি, সেটা হচ্ছে ধর এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 + i ওমেগা আর 0 - i ওমেগা। তাহলে দেয়ার ফোর কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়ালস টু, যদি ওয়াইসি বলি, সেই ওয়াইসিটা কত, ওয়াইসিটা হচ্ছে এখানে হয়ে যাবে যে 0 যেহেতু আছে রিয়েল পার্টে, তো e⁻0t। একদম ভেঙে ভেঙে করছি আমি। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে আই ওমেগা, তার মানে a cos ওমেগা t, যেটা থাকে আই ইন্টু যা থাকে সেটা হচ্ছে এরকম ভাবে বসে, তার সাথে ভ্যারিয়েবলটা প্লাস b sin ওমেগা t, where a and b are the arbitrary constants. ঠিক আছে, আর দি আরবিটারি কনস্ট্যান্টস, এবং সেটা অবশ্যই আমরা ডিটারমাইন করতে পারবো, টু বি ডিটারমাইন্ড ফ্রম দি ইনিশিয়াল কন্ডিশন। কোয়েশ্চেনে যে কন্ডিশন আছে সেখান থেকে আমরা এ বি কে অবশ্যই নির্ণয় করতে পারবো। তো এটাকে আমরা কি লিখতে পারছি, e⁻0t মানে 1 হয়ে গেল, e⁻0t মিনস 1, তাহলে দ্যাট ইজ দিস ইমপ্লাইজ ওয়াই সি ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে a cos ওমেগা t প্লাস b sin ওমেগা t। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কাছে কমপ্লিমেন্টারি ফাংশন। এটার ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রালের কোনো প্রয়োজন নেই, এটাই আমাদের জেনারেল সলিউশন, এটাই কিন্তু আমাদের কাছে জেনারেল সলিউশন। কিন্তু এরপর একটা অঙ্কে পুরো পার্টিকুলার ইন্টিগ্রাল সহ সবকিছু ইউজ হতে পারে, ওই জন্য আমি একবার মেথডটা ডেসক্রাইব করার জন্য ভেঙে ভেঙে করছি এটাকে। এটাই অ্যাকচুয়ালি জেনারেল সলিউশন। দেয়ারফর যাতে মেথডটা একবার করে মনে পড়ে যায়, কারণ এটা আগে পড়েছিস, পার্টিকুলার ইন্টিগ্রাল যেটাকে আমরা পিআই বলে থাকি শর্টে, অ্যান্ড দিস ইজ ওয়াই, পি হিসাবে লিখি ওয়াই সাফিক্স এ পি, and which is given by the differential operator d square plus omega square operating on যেটা রয়েছে ডান দিকে, যেটা রয়েছে, তো এখানে জিরো আছে মানে ডান দিকে জিরোর উপর অপারেট হয়ে সেটা পুরোটাই জিরো দিচ্ছে, তাহলে ওয়াইপিটা জিরো যেহেতু হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে দেয়ার ফোর the general solution is y equals to yc প্লাস yp, yc টা কত, yc টা হচ্ছে a cos ওমেগা t প্লাস b sin ওমেগা t, আর yp টা তো জিরো, আর লিখলাম না। এটা হচ্ছে আমাদের কাছে তাহলে জেনারেল সলিউশনটা। ঠিক আছে, এবার আমরা ইনিশিয়াল কন্ডিশন যা আছে সেগুলো অ্যাপ্লাই করব। কোয়েশ্চেনে কি বলেছে দেখ, কোয়েশ্চেনে বলেছে হচ্ছে উইথ ভেলোসিটি v in the direction op, prove that the time which elapses before it returns to p is this। ঠিক আছে, before it returns to p is given by this। তার মানে এখানে আমি ধর এখান থেকে কোয়েশ্চেনে যেটা বলেছে ও থেকে পি তে আসছে, ও থেকে পি তে আসতে যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে টি সময় লেগেছে, সেটা হচ্ছে টি সময় লেগেছে। আর আমি ধরছি যে এইখান থেকে ঘুরে বাকিটুকু যে অ্যাম্পলিটিউড পর্যন্ত ঘুরে আবার এখানে যে আসবে, এই যে আসতে ব্যাক করতে রিটার্ন করতে যে এক্সট্রা টাইমটুকু লাগলো সেটা হচ্ছে টি1, সেটা হচ্ছে টি1। তাহলে এই টি1টাই আমাদের নির্ণয় করতে হবে, এই টি1টাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, ডিটারমাইন করতে হবে, এবং এই টি1 এর ভ্যালুটাই হবে যেটা দিয়েছে কোয়েশ্চেনে। ঠিক আছে, এদিকে যাবে, গিয়ে আবার পুনরায় ব্যাক করবে, ব্যাক করে পিতে আসতে যে টাইমটুকু এক্সট্রা লাগছে ইলাপসেস বিফোর ইট রিটার্নস টু পি, সেটা হচ্ছে টি1। ওকে, তাহলে এবার এখানে অঙ্কে চলে আয়। এটাকে 1 নম্বর নাম দিস না, এটা অন্য কিছু হবে। 1 নম্বর আমরা অলরেডি ইউজ করেছি। কত হবে এটা, 2 নম্বর।
হয়েছে? তো এখানে ওয়াই ডট বের কর। তাহলে দেওয়ার ফোর ওয়াই ডট ডিওয়াই ডিটি কর। ডিওয়াই ডিটি করলে কত আসছে? এ ওমেগা মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস বি ওমেগা কস ওমেগা টি আসছে। এটার একটা ইকুয়েশন পেলাম আমরা। এটা হচ্ছে 3 নম্বর। ওকে, তো এটা হচ্ছে ওয়াই ডট মিনস হচ্ছে ভি। ওয়াই ডট মানে কত? ভি। ভি ইকুয়ালস টু মাইনাস এ ওমেগা, বা ওমেগা যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি? ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। This implies phi divided by omega is equals to minus a sin omega t plus b cos omega t. ওকে, এরকম পাচ্ছি। তাহলে এইবার এই যে দুটো ইকুয়েশন 2 নম্বর আর 4 নম্বরটা বেশি কাজে লাগবে, কারণ এখানে আমি ওমেগাটাকে ডিভাইড করে নিচ্ছি, ফলে এই দিকটা আমি সহজেই অ্যাডজাস্ট করতে পারবো 2 আর 4টা। এটাকে 4 নম্বর নাম দিয়ে এবার 2 আর 4 থেকে আমাদের কাজ হবে হচ্ছে 2 এবং 4 থেকে কাজ হবে হচ্ছে এ এবং বি এর ভ্যালুটা বার করে নেওয়া। এ এবং বি এর ভ্যালুটা যাতে বার করতে পারি সেটা করতে হবে। তাহলে 2 আর 4 থেকে কি করে এ এবং বি এর ভ্যালুটা বেরোবে? নাও আমি কি করছি, 2 নম্বর ইকুয়েশনটা যেটা রয়েছে এটাকে আমি যদি এটাকে সাইন দিয়ে গুণ করি আর এটাকে কস দিয়ে গুণ করি, তাহলে মাইনাস এ ইন্টু সামথিং প্লাস এ ইন্টু দিস, তাহলে সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, উল্টো উল্টো গুণ করলে, এটাকে সাইন দিয়ে গুণ করছি, এটাকে কস দিয়ে গুণ করছি, তাহলে কিন্তু এই পোর্শনটা কেটে যাবে অ্যাড করলে। তাহলে লেখ নাও 2 × sin ωt প্লাস 4 × cos ωt gives। তাহলে কি পাচ্ছি এখান থেকে? ওখানে আমাদের ছিল হচ্ছে দেখ, ওখানে ওয়াই ছিল, জাস্ট একটা ওয়াই ছিল, ওয়াই ইকুয়ালস টু দিস। তার মানে আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়াই সাইন ওমেগা টি দিয়ে গুণ করেছি, তাহলে ওয়াই সাইন ওমেগা টি। আর এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে ভি বাই ওমেগা ডান বাদিক বাদিক যোগ করে দিই, ভি/ওমেগা কস ওমেগা টি ইকুয়ালস টু ওদিক থেকে দেখ, তাহলে পেয়ে যাচ্ছিস হচ্ছে এ কস ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস বি সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস প্লাস না এবার মাইনাস এইটা, তাহলে এ সাইন ওমেগা টি গুণ করেছিস কস ওমেগা টি দিয়ে, আবার প্লাস বি কস স্কোয়ার ওমেগা টি। এই পোর্শনটা অ্যান্ড এই পোর্শনটা প্লাস মাইনাস কেটেই গেল, বি কমন চলে গেল, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি 1 হয়ে গেল। তার মানে টোটালে বি এর একটা ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে ওয়াই সাইন ওমেগা টি প্লাস ভি/ওমেগা কস ওমেগা টি। ঠিক আছে, এটা বি এর ভ্যালুটা পাচ্ছি। এবার আমরা চাই হচ্ছে এর ভ্যালুটা। এবারে এর ভ্যালুটা ধর লাগবে। এগেন এরকম বি এর ভ্যালু বসিয়ে করতে যাস না, তাতে আরো জটিল হয়ে যাবে ক্যালকুলেশন। ডাইরেক্ট এরকম গুণ করার মতো করে কর, কিচ্ছুই নয়, জাস্ট এটাকে দুইটাকে কস ওমেগা টি দিয়ে গুণ কর। ঠিক আছে, 2 × cos ওমেগা টি, তাহলে এরকম ভাবে মাইনাস করে দে, -4 × sin ওমেগা টি। এটা করলে দেখ এই পোর্শনটা এবার কেটে মানে বি পোর্শনটা কেটে যাবে। তো বি পোর্শনটা কেটে কি কি পড়ে থাকছে দেখ, ওখানে পড়ে থাকছে হচ্ছে ওয়াই কস ওমেগা টি। আর 4 নম্বর থেকে তুই পাচ্ছিস, 4 নম্বর থেকে পাচ্ছিস হচ্ছে ভি বাই ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস কিন্তু নেগেটিভ করেছিস এবার, ভি বাই ওমেগা সাইন ওমেগা টি।
ডান দিকে কি থাকছে দেখ, ডান দিকটা কি থাকছে, ডান দিকে থাকছে হচ্ছে তোর a cos স্কোয়ার ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি আর cos ওমেগা টি চলে আসবে নিশ্চয়ই, বোঝাই যাচ্ছে কি আসবে। এবার তুই নেগেটিভ করেছিস, নেগেটিভ করে 4 নম্বর ইকুয়েশনে দেখ কি আছে, মাইনাস এবং প্লাস, তাহলে প্লাস এ, তুই আবার সাইন দিয়ে গুণ করেছিস সাইন স্কোয়ার ওমেগা টি আর মাইনাস বি সাইন ওমেগা টি কস ওমেগা টি। এই দুটো কোশ্চেন ক্যান্সেলই হয়ে গেল, এই এটা কমন চলে গেল, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 1 হয়ে গেল, অ্যান্ড উই হ্যাভ a ইকুয়ালস টু y cos ওমেগা টি মাইনাস ভি বাই ওমেগা সাইন ওমেগা টি। এই পোর্শনটা পাচ্ছি, এ এবং ভি এর ভ্যালুটা, এ এবং বি এর ভ্যালুটা হচ্ছে এটা। ঠিক আছে, এই দুটো ভ্যালু নিয়ে এবার আমরা কি করব, y তে বসিয়ে দেবো, 2 নম্বর ইকুয়েশনেই বসাবো। ঠিক আছে, 2 নম্বরে বসাবো না, অ্যাকচুয়ালি এরকম টাইপের আমরা পাচ্ছি। এইবার দেখ 2 নম্বরে বসিয়ে লাভ হবে না, কারণ 2 নম্বরে বসালে তো তোর এর ভ্যালু আর বি এর ভ্যালু মিলিয়ে ওখানে ওয়াই চলে আসবে, ওখানে ওখানে বসাতে হবে না। তোরা বসাবি হচ্ছে এখানে, লিখে এবার একটু একটা কথা লিখতে হবে, যে T1 এর ব্যাপারটা আমি বললাম যে টি সময় তো পি পজিশন পর্যন্ত পৌঁছেছিল, তারপর আবার পি পজিশন থেকে অ্যাম্পলিটিউড পর্যন্ত গিয়ে আবার সে ব্যাক করে পি পজিশনে এসছে, সেটার জন্য T1 টাইম লেগেছে। তার জন্য যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে T1। ওকে, তাহলে এখানে লিখ let T1 be the time, যেভাবে বলেছে কোয়েশ্চেনে সেটা লিখেছি, let T1 be the time which elapses which elapses before it returns টু পি, পি পয়েন্টে পুনরায় রিটার্ন করার আগে পর্যন্ত সে T1 সময় তার লেগেছে। ঠিক আছে, তাহলে দেওয়ার ফোর, তার মানে টি সময় পার্টিকেলটা পি পজিশনে ছিল, আবার T+T1 সময় যখন হলো, টি সময় পার্টিকেলটা ডাইরেক্ট ও থেকে পি পজিশনে গেছে, এবং তারপর যখন আরো T1 সময় সে খরচা করে এসছে তখনও সে পি পজিশনে আছে। তার মানে পি, পি এর যে এক্সপ্রেশন ওয়াই ইকুয়ালস টু সামথিং 2 নম্বরে যেটা রয়েছে, সেখানে যদি টি এর জায়গায় T+T1ও বসাই তাতেও ওয়াই থাকবে, বিকজ T+T1 সময়েও পার্টিকেলটা পি পজিশনেই রয়েছে, অর্থাৎ ও থেকে পার্টিকেলটা ডিস্টেন্স সেই অবস্থাতেও ওই রয়েছে, মানে তোর ওয়াই রয়েছে। ঠিক আছে, সেই অবস্থাতেও কিন্তু পার্টিকেলটার ডিস্টেন্সটা ও থেকে ওয়াই ডিস্টেন্সই সে কভার করেছে। ঠিক আছে, তার মানে এখানে যখন পার্টিকেলটা T+T1 সময় যখন আবার পি পজিশনেও এলো, T+T1 সময়, তখনও কিন্তু তার ডিস্টেন্সটা কত থাকলো, সে তো T+T1 সময় সে তো পি পজিশনে আবার ঘুরে এসছে, তার মানে ও থেকে পি এর ডিস্টেন্সটা তো ওয়াই থেকে গেল তখন। তাহলে যেটা ওয়াই এর এক্সপ্রেশনটা বেরিয়েছে সেখানে টি এর জায়গায় ইফ ইউ সাবস্টিটিউট টি বাই T+T1, দেন দি ডিসপ্লেসমেন্ট ইন দিস কেস অবভিয়াসলি ওয়াই থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, কারণ সেটা পি পয়েন্টেই পার্টিকেলটা রয়েছে। তাহলে এখানে লিখে নেই, তাহলে দেয়ার ফোর ওয়াই এর এক্সপ্রেশনটা কোন ইকুয়েশনে বার করেছিলাম, 2 নম্বরে, তাহলে দেয়ার ফোর ফ্রম 2 উই গেট, এখানে একবার একটু জাস্ট লিখে রাখ, তোদের বুঝতে অসুবিধা হবে বা এক্সপ্লেনটাও ভালো হবে, তাহলে যে অ্যাট টি at time equals to T+T1, সেক্ষেত্রেও কিন্তু যে ডিসপ্লেসমেন্ট যেটা বলবো সেটা কিন্তু y থাকছে। therefore from 2 we get y equals to কি ছিল, a cos ওমেগা টি,
এ কজ ওমেগা টি, তাহলে ওমেগা টিটাকে যদি আমরা টি প্লাস টি ওয়ান দিয়ে রিপ্লেস করি তখনও তো পার্টিকেলটা পি পজিশনে আছে, অর্থাৎ ওয়াই ডিস্টেন্সই কভার থাকলো, তখনও ও থেকে ডিস্টেন্সটা ওয়াই থাকলো। সাইন ওমেগা টি প্লাস টি ওয়ান। ব্যাস, এইবার ক্যালকুলেশনটা হচ্ছে এ আর বি এর যে বড় বড় ভ্যালুগুলো পেয়েছি সেগুলো বসিয়ে দেয়। ঠিক আছে, এর ভ্যালুটা বসা। এর ভ্যালুটা বসালে কি পাচ্ছিস দেখ, ওয়াই কজ ওমেগা টি, দেখে দেখে বসা, তোদের খাতায় রয়েছে আশা করি, ভি বাই ওমেগা সাইন ওমেগা টি, তার সাথে চলে আসছে কজ ওমেগা টি প্লাস টি ওয়ান, কজ ওমেগা ইন্টু টি প্লাস টি ওয়ান। এই টি প্লাস ওমেগা টি ওয়ান এটাকে ব্রেক না করলে আমরা সঠিকভাবে হবে না। তাও এখন আমি বলবো ব্রেক করিস না, যদি এটাকে কিছু এই ব্র্যাকেট গুলো তোলার পর ভি বাই ওমেগা ওয়াই এগুলো কমন নিলে মনে হচ্ছে সহজ কিছু চলে আসবে। যাই হোক, আমি যে সেটুকুনি করে রাখি ওমেগা টি প্লাস ওমেগা টি ওয়ান প্লাস বি এর ভ্যালুটা বল, বিটা কত আছে বল তো তাড়াতাড়ি। হ্যালো, y sin omega t plus v by w cos omega t প্লাস ভি বাই ডাব্লু omega। কজ ওমেগা টি, তাই তো? তো যাই হোক, এবার এটাকে ওয়াইটা যদি কমন নিস তাহলে কি পড়ে থাকছে দেখ, কজ ওমেগা টি প্লাস ওমেগা টি ওয়ান, কজ ওমেগা টি, কজ ওমেগা টি প্লাস ওমেগা টি ওয়ান প্লাস ওয়াই কমন চলে গেছে সাইন ওমেগা টি সাইন দিস প্লাস ভি বাই ডাব্লু, কত আসছে দেখ, এই পোর্শনটা আগে আসবে, তাহলে সাইন ওমেগা টি প্লাস ওমেগা টি ওয়ান কজ ওমেগা টি মাইনাস, এই যে মাইনাস আছে, সাইন ওমেগা টি এটা আসছে। তাহলে এটা আমাদের পড়ে যাচ্ছে হচ্ছে কজ এ মাইনাস কজ বির ফর্মুলায় পড়ে যাচ্ছে, কজ এ মাইনাস কজ বি, তার মানে হচ্ছে কজ ওমেগা টি ওয়ান পড়ে থাকছে, ওমেগা টি ওয়ান। ঠিক আছে, আর প্লাস ভি বাই ডাব্লু সাইন, এটা আবার সাইনের মাইনাসের ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে ওয়াই কজ ওমেগা টি ওয়ান প্লাস ভি বাই ডাব্লু সাইন ওমেগা টি ওয়ান পাচ্ছি, আর ওদিকে পড়ে থাকছে শুধুমাত্র ওয়াই, ওদিকে থাকছে হচ্ছে ওয়াই। তো এখান থেকে টি ওয়ানটা বার করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে, টি ওয়ানটা জাস্ট বার করতে হবে। তো ওয়াই যদি কমন নিই এটাকে ওদিকে নিয়ে গিয়ে, তাহলে ওয়ান মাইনাস কস ওমেগা টি ওয়ান ইকুয়ালস টু ভি বাই ওমেগা সাইন ওমেগা টি ওয়ান, এবার বোথ সাইড ফর্মুলা ফেলে দে, এটা হচ্ছে টু সাইন স্কোয়ার ওমেগা, মানে সাইন স্কোয়ার ওমেগা টি ওয়ান বাই টু। ঠিক আছে, ওয়ান মাইনাস কস টু থিটা, দ্যাট ইজ টু সাইন স্কোয়ার থিটা। তো টু সাইন স্কোয়ার ওমেগা টি ওয়ান বাই টু, আর এখানে হচ্ছে ভি বাই ওমেগা, এটার সাইন টু থিটার ফর্মুলা টু সাইন দিস ইন্টু কজ দিস, তো কেটে যাচ্ছে, টু টুও কেটে যাচ্ছে, পরে কত থাকছে, এটা কি কত পড়ে থাকছে, দিস ইমপ্লাইজ, তো কজ ওমেগা টি ওয়ান বাই টু এটা বেরোচ্ছে। আর এখান থেকে, ও সরি, এখানে সাইন রয়েছে একটা, এটা ভুলে আস না, এটা সাইন রয়েছে, মানে ট্যান, ট্যান বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ট্যান
ওমেগা t1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু ভি বাই ওমেগা ওয়াই, এরকম কিছু একটা আসছে। ঠিক আছে, তাহলে t1 ইকুয়ালস টু কত পাচ্ছিস? 2 ডিভাইডেড বাই ওমেগা ট্যান ইনভার্স ভি বাই ওমেগা ওয়াই। এবার ওমেগার ভ্যালুটা বসিয়ে দে। since t equals to 2 পাই বাই ওমেগা, ভ্যালু বসালে কত আসছে? 2 কেটে যাচ্ছে, তার মানে টি বাই পাই ট্যান ইনভার্স টি ভি ডিভাইডেড বাই 2 পাই ওয়াই, এরকম একটা আসছে। দেখতো এটা দিয়েছে নাকি? আচ্ছা, এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবি, কারণ এই অঙ্কটা শুধুমাত্র নর্মাল ফর্মুলা দিয়ে কিন্তু হবে না, একটু কাজকর্ম রয়েছে, এটাতে ভালো করে প্র্যাকটিস করে নেবে। হয়েছে সবার? চিন্তা নেই, পরের অঙ্কটা 2 লাইনের অঙ্ক। আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম এরকম টাইপের, পরে যে অঙ্কটা আসছে একটা বড় দিয়েছে একটা ছোট, পরের অঙ্কটা দেখ। এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা বলেছে হরিজন্টাল শেলফ মুভস ভার্টিক্যালি। এটা হরিজন্টাল শেলফ আছে, সেটা ভার্টিক্যালি মুভ করছে। ধর একটা হরিজন্টাল শেলফ এরকম টাইপের রয়েছে, যেটা কি করছে? ভার্টিক্যালি মুভ করছে। জাস্ট উপরের প্লেনটাই শুধুমাত্র আঁকছি আমি। এবার তার উপর কি রয়েছে? একটা বডিকে রাখা আছে। With SHM, the period being t seconds, prove that the maximum amplitude in feet that it can have, so that the object on the shelf, ঠিক আছে, শেলফের উপর কোন একটা অবজেক্টকে ধর রাখা আছে। ঠিক আছে, শেলফের উপর কোন একটা অবজেক্টকে রাখা আছে। এরকম টাইপের ছবি আমরা ফিজিক্সে করতাম অনেক। ঠিক আছে, সে ফ্রিকশনের সময় আশা করি মনে আছে এগুলোতে। নিচের দিকে তার ওজনটা পড়তো এমজি, তারপর উপর দিকে পড়তো হচ্ছে, উপর দিকে থাকতো একটা নর্মাল রিয়াকশন ফোর্স। ঠিক আছে, উপর দিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স আর থাকতো। তারপর পার্টিকেলটাকে যদি এদিকে কোনো একটা অ্যাক্সিলারেশন নিয়ে টানা হতো, তার অপোজিট দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করতো, সেটা হচ্ছে মিউ ইন্টু যে ফোর্স নিয়ে টানা হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক মিউ এফ, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, এফ ইকুয়ালস টু মিউ আর ছিল। এইসব ছবি টবি আঁকতাম সেই সময়। এখন কি বলতে চাইছে? এখন বলছে এই শেলফটা ভার্টিক্যালি মুভ করছে মানে ভার্টিক্যালি ধর উপরে নিচে করা হচ্ছে শেলফটাকে, একবার উপরে তোলা হচ্ছে একবার নিচে তোলা হচ্ছে, কিন্তু সেটা যে পদ্ধতি অনুযায়ী চলছে সেটা হচ্ছে এসএইচএম এর রয়েছে, পার্টিকেলটা একটা এসএইচএম কে এক্সিকিউট করছে। ঠিক আছে, এই প্লেনটাকে, এই যে প্লেনটা রয়েছে, এই টেবিলটা রয়েছে বা শেলফটা রয়েছে, যাই রয়েছে না কেন, সেটাকে ওঠানামা করানো হচ্ছে ভার্টিক্যালি এবং ইন এসএইচএম। ঠিক আছে, তো এইবার বলছে যখন ওঠানামা করছিস, শেলফটাকে ধরে যখন তুই ওঠানামা করাচ্ছিস, শেলফটাকে ধরে যখন ওঠানামা করানো হচ্ছে, তখন এই যে অবজেক্টটা রয়েছে তার উপর যে অবজেক্টটা রয়েছে সেটাও তো তার সাথে ওঠানামা করবে। কিন্তু এবার যেটা বলতে চাইছে, অবজেক্টটা কিন্তু আর এইটা দুটো কিন্তু অ্যাট এ টাইম বলতে চাইছে এখানে যে কন্টাক্টে নাও থাকতে পারে। অর্থাৎ এটাকে ওঠালে তো সেই সাথে যে অবজেক্টটাও সবসময় সে উঠলো মানে ভালো কথা, কিন্তু নাবার সময় যে সেম ভাবেই নামবে সেটা কিন্তু নাও হতে পারে। অর্থাৎ আমি যে এটাকে এত জোরে নিচে নামালাম যে বডিটা তার সাথে কানেক্ট থাকতে পারলো না, বডিটার মধ্যে যে সৃষ্ট যে
মানে তৈরি যে অ্যাক্সিলারেশনটা তৈরি হচ্ছে সেটা যদি এর থেকে কম হয়, এটার যে অ্যাক্সিলারেশন নিয়ে নিচে আসলো, অর্থাৎ এটার যে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন, সেই ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন যদি অনেক বেশি হয়ে যায় এটার অ্যাক্সিলারেশন থেকে, এটার উপর যে অ্যাক্সিলারেশন সেটা কিন্তু অবভিয়াসলি জাস্ট জি। ঠিক আছে, এটা কিন্তু নিচে আসছে ওজনের দরুন তার। তো এই অবজেক্টটার যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে জি। জি নিয়ে এসে নিচের দিকে আসবে। যখন এই পুরো সিস্টেমটাকে উপর দিকে তোলা হবে, তুলিয়ে যখন নিচের দিকে নামানো হবে তখন কিন্তু এটা জি নিয়ে আসবে, আর এটা কিন্তু একটা নিজস্ব অ্যাক্সিলারেশন নিয়ে আসবে। তো নিজস্ব যে অ্যাক্সিলারেশনটা সেটা যদি অনেক বেশি হয়ে যায় জি এর থেকে, তাহলে তো আগে এটা নিচে নেমে যাবে, তারপর দেরিতে এটা আসবে, অর্থাৎ তাদের মধ্যে কন্ট্যাক্টটা মানে কানেকশনটা থাকবে না। আগে এটা নিচে পড়ে গেল, তারপর এটা তার উপর এসে একটা কলিশন করলো। ঠিক আছে, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তাহলে কখন কন্টাকে থাকবে? কন্টাকে তখনই থাকবে এই জিটা, অর্থাৎ অবজেক্টটার যে অ্যাক্সিলারেশন সেটা যদি বেশি হয়, তাহলে কখনোই এই যে টেবিলটা আর বডিটার মধ্যে কিন্তু কানেকশনটা লস হবে না। ঠিক আছে, অলওয়েজ কিন্তু বডিটা টেবিলটার সাথেই থাকছে। কথাটা বোঝা গেল? এবার বলতেই পারি যে তাহলে এটার অ্যাক্সিলারেশন বেশি হলে তাহলে কানেকশন নষ্ট হচ্ছে, তাহলে এটার অ্যাক্সিলারেশন বেশি হলে কানেকশনটা কি করে থাকছে? অবশ্যই থাকবে, কারণ এটা তো আর এই টেবিলটাকে ভেদ করে নিচে চলে যেতে পারছে না। এটার যদি অবজেক্টটার অ্যাক্সিলারেশন বেশি হয় সেটা কিন্তু সেই টেবিলের উপরে এসেই থেমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে যেটা চাইছে সেটাতে বলছে যে, কি বলেছে দেখ, প্রুভ দ্যাট দি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ইন ফিট, ও ফিট বা মিটার বা সেন্টিমিটার এসব কোনো বড় কথা নয়, এখানে কোনো ইউনিট নেই এখানটাতে, that it can have, so that the object on the shelf may always remain in contact with it is given by this. তাহলে কন্টাক্টে থাকার জন্য কি হতে হবে না, এটার যে ম্যাক্সিমাম যে অ্যাক্সেলারেশন, ঠিক আছে, এটার যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন সেটা যদি আমি এফ ম্যাক্স বলি, সেই ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা কিন্তু অলওয়েজ এটার যে অ্যাক্সেলারেশন, এটার অ্যাক্সেলারেশন কত, জি, জি এর থেকে কিন্তু ছোট হবে অথবা সমান হবে। ঠিক আছে, কম হবে, কখনো বেশি হবে না। বেশি হলেই টেবিলটা আগে নিচে চলে আসবে, তারপরে বডিটা আসবে। ঠিক আছে, ফাইনালি টেবিলের উপরে এসে আসছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তাদের মাঝখানে যে কানেকশনটা সেটা কিন্তু কিছুক্ষণের জন্য লস হয়ে যাচ্ছে। এটা আগে পড়ছে, তারপর পেছন পেছন এটা আসছে। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এবার সেটা জাস্ট এখানে লিখতে হবে একটুখানি, তাহলে লিখে নে। এটা শর্ট কোয়েশ্চেন, এটাকে নিয়ে আমি বিশেষ ঘাটাচ্ছি না। দি পিরিয়ড বিং টি সেকেন্ডস, তাহলে টাইম পিরিয়ড এইটুকুনি জাস্ট লিখে রাখি, যে the equation describing the SHM of the, এখানে শেলফের SHM, ঠিক আছে, শেলফটাকে SHM ওঠানামা করা হচ্ছে, কোনো পার্টিকেল এখানে বলছে না, of shelf B, the equation, let the equation describing the SHM of shelf B x equals to A sin omega t plus epsilon, A sin omega t plus epsilon, therefore time period equals to capital T equals to 2 pi by omega হবে। স্যার এখানে সাইন কেন ধরা হচ্ছে? ও সাইন না, কজ, একই ব্যাপার, কজই লেখ। সাইন ধরলেও কোনো অসুবিধা নেই, কজ ধরলেও কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট এটা লিখতে হবে তাই লিখলাম, আমরা টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা লিখেও হতে পারতো, কিন্তু একেবারে শর্ট না করাই ভালো, এটা আলটিমেটলি কোনো কাজেই লাগবে না। প্রুভ দ্যাট দি ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড ইন ফিট, দ্যাট ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটার কথা বলছে,
মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মিনস হচ্ছে এখানে যে অ্যামপ্লিটিউডটার জন্য মানে অবজেক্টটা এবং টেবিলটার মধ্যে বা অবজেক্টটা বা শেলফটার মধ্যে কোনো কানেকশন লস হবে না। ঠিক আছে, কানেকশনটা বজায় থাকবে, অর্থাৎ অবজেক্টটা সবসময় শেলফটার উপরেই থাকবে, সেই অবস্থায় উপর নিচে মুভ করবে। তো দেখ এখানে নাও দি অ্যাক্সিলারেশন, নাও দি ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন করি একবারে, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, আরো কথাটা ভালো হবে যদি ম্যাক্সিমাম ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন কথাটা বলি। ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু, সেটাকে আমি এফ ম্যাক্স বলছি। ঠিক আছে, যেরকম মড এফ ম্যাক্স লিখেছিলাম সেরকমই। আর এখানে যেহেতু আমি আলাদা করে এফটা বার করছি না, ফলে আর মড এফ দিয়ে ওরকম করার দরকার নেই, এফ ম্যাক্সই লিখে দিই, সেটা আমরা ফর্মুলা অনুযায়ী করে দিচ্ছি। ঠিক আছে, অঙ্কটাকে সেটা হচ্ছে এ ওমেগা স্কোয়ার হয়, তাই তো? হ্যাঁ, এ ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এফ ম্যাক্সটা হচ্ছে এ ওমেগা স্কোয়ার, ওয়ার এ ইজ দি amplitude of the motion, where A is the amplitude of the motion। এবার দেখ, নাও the downward acceleration, the downward acceleration of the object equals to কত হবে? গ্র্যাভিটেশন মানে তো জি নিয়েই করবে। ঠিক আছে, সেটা আমাদের কাছে আমাদের কি করছে না, যে অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন জি গ্র্যাভিটি যেটা, সেটা নিয়ে নিচের দিকে আসছে। তো ইফ the object, if the object on the shelf, লেখাটা এরকম, যেটা কোয়েশ্চেন আছে সেরকম ভাবে লিখে দিই, object on the shelf may always remain in contact তাহলে সেক্ষেত্রে কি হতে হবে না, এই যে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ দি ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন অফ দি শেলফ এফ ম্যাক্স, সেটাই কিন্তু জি এর থেকে সমানও হতে পারে, সমান থাকলেও কানেকশনে থাকবে, কিন্তু কম হলে মানে কম বা সমান দুটোই হতে পারে। ঠিক আছে, জিটা যেহেতু বেশি, মানে উপরে যে পার্টিকেলটা রয়েছে, উপরে যে রয়েছে তার যেহেতু অ্যাক্সিলারেশনটা বেশি, ফলে নিচে যে রয়েছে, নিচে যে শেলফটা রয়েছে সেটা কিন্তু কখনোই মানে তাদের মধ্যে ডিস্টেন্স তৈরি করতে পারবে না। ঠিক আছে, সবসময় তারা মানে একটা জয়েন্ট ভাবে নিচের দিকে পড়বে। এবার এফ ম্যাক্স এর ভ্যালু বসিয়ে দিই, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার লেস ইকুয়ালস টু জি। তাহলে অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু চাইছে, তাহলে এ লেস ইকুয়ালস টু জি বাই ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ভ্যালু বসিয়ে দিয়ে ক্যাপিটাল টি দিয়ে, তাহলে এল ইজ ইকুয়াল টু জি বাই ওমেগা মিনস হচ্ছে 2 পাই বাই টি, চলে এসছে যদিও, টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। তাহলে দিস ইমপ্লাইজ এল এস ইকুয়ালস টু কত হচ্ছে, জি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেওয়ার 4, তাহলে এটা অ্যামপ্লিটিউডটা সবসময় লেস ইকুয়াল টু দিস, তাহলে ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম মানে এর ভ্যালুটা এটার থেকে ছোট অথবা সমান হবে, তার মানে এটাই তার ম্যাক্সিমাম ভ্যালু, যেহেতু সমান রয়েছে এটাই তার ম্যাক্সিমাম ভ্যালু। সেটা কত হচ্ছে এ ম্যাক্স যদি বলি, ঠিক আছে,
এটা আগের দিন একটা অঙ্ক করেছিলাম, পুরো সেম টাইপের দেখতে অঙ্কটা। হয়েছে সবার? হচ্ছে কমপ্লিট? তাহলে নেক্সট অঙ্ক দেখ। নেক্সট হচ্ছে 10-এর এর অঙ্কটা। কি বলেছে? ইফ a be the amplitude and t be the time period of a particle executing SHM in a straight line, then show that the time taken by the particle to travel a distance x from the center of force, তার মানে যে আরবিটার ডিস্টেন্সটা এক্স, তার মানে টি সময় যে এক্স ডিস্টেন্স আসে অর্থাৎ পি পয়েন্টে আসে, যেখানে ভেলোসিটিটা ভি হয়, তো সেই পি পয়েন্টে আসতে যে ডিস্টেন্সটা কভার করছে, সেই ডিস্টেন্সটা কভার করতে তার টাইমটা কত, তার টিটা কত জিজ্ঞাসা করছে। টিটা জিজ্ঞাসা করছে বলতে এটা প্রমাণ করতে হবে, এবং সেই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে এটা। মানে আরবিটারি যে পি পজিশনটা রয়েছে, পুরো ব্যাপারটাই হচ্ছে আরবিটারি পি পজিশনের উপর ডিপেন্ড করে পি পজিশনে আসতে কত সময় লাগছে, সেখানে ভেলোসিটি কত, এটা হচ্ছে কোয়েশ্চেনটার অর্থ। ঠিক আছে, শুধুমাত্র টাইম পিরিয়ড ক্যাপিটাল ডি দেওয়া আছে, অ্যান্ড অ্যাম্পলিটিউড সেই অর্থে কিছু দেওয়া আছে কি? হ্যাঁ দেওয়া আছে, এই বিধি অ্যাম্পলিটিউড দেওয়া আছে, এটাকে অ্যাম্পলিটিউড দেওয়া আছে, টিটাকে টাইম পিরিয়ড দেওয়া আছে, তো আমাদের ভেলোসিটি এবং টাইম সেটা নির্ণয় করতে হবে অ্যাট দি আরবিটারি পজিশন পি। ঠিক আছে, তাহলে শুরু করে। এটা কিন্তু আমরা অবশ্যই ইয়ে দিয়ে করবো, ইকুয়েশন অফ মোশন ধরে করব। তাহলে এখানে লেখ, ইকুয়েশন অফ মোশন ধরে করলে ছবিটা আঁকা দরকার। এখানে ও পয়েন্ট রয়েছে, তাড়াতাড়ি করে এঁকে ফেলে। এই ছবিটা থিওরিতে আমরা করেওছি। এখানে রয়েছে হচ্ছে ও এক্স, ঠিক আছে, এখানে এক্স দিয়ে দিয়েছে, আমাদের কোনো ওয়াই এর ব্যাপার নেই। এখানে কোনো একটা আরবিটারি পজিশন পি পজিশনটা রয়েছে, এখানে ধরলাম অ্যাম্পলিটিউডটা হচ্ছে এখানে। ঠিক আছে, ডিস্টেন্স গুলো এঁকে ফেল। এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, এটা এই ডিস্টেন্স, মানে অ্যাম্পলিটিউডটা। আচ্ছা, তো পি পয়েন্টে আসতে ধরলাম টি সময় লেগেছে, সেখানে ভেলোসিটি ধরলাম ভি, আর তার যে ইয়েটা কি বলবো, তোর অ্যাক্সিলারেশনটা বা ফোর্স পার ইউনিট মাস যেটাই বলিস না কেন, সেটা তোর দেখতো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হবে, এবং সেটা যেদিকে মুভ করবে করবে। ঠিক আছে, এখানে আলাদা করে কিছু বলেছে বলে মনে হচ্ছে না, এখানে কিছুই বলেনি। দি পার্টিকেল টু ট্রাভেল এ ডিস্টেন্স এক্স, ঠিক আছে, তো এদিকে এদিকে দে, ও থেকে এক্স এর দিকে দিয়ে দে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাম্পলিটিউডটা। ব্যাস, এবার শুরু করার। ওটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, ও এক্স ইজ টেকেন অ্যালং দি লাইন অফ মোশন। ওকে, তাহলে এখানে যে লেখাটা রয়েছে, লেখাটা পুরোপুরি কিন্তু আগের যে লেখাটা লিখে দিয়েছিলাম সেটার কিন্তু লিখতে হবে। শুধুমাত্র ওখানে ওয়াই দিয়ে লিখেছিলাম, এখানে এক্স দিয়ে লিখতে হবে। তাই লেখাটা আমি একদম ইয়ে করে দিচ্ছি, লেখাটা আর লিখছি না। ঠিক আছে, লেখাটা আর আমি এখানে লিখছি না, এই লেখাটা কিন্তু অবশ্যই লিখে দিবি। ইনফ্যাক্ট ইকুয়েশন অফ মোশনটাও আসবে, ইকুয়েশন অফ মোশন পুরো সহ সবটাই চলে আসবে এখানে। ঠিক আছে, ইকুয়েশন অফ মোশনটাও নিই, কিন্তু এখানে সলিউশনটা আমরা সিএফপিআই মেথডে আর করছি না, আমরা একটু নর্মাল যে সলিউশন হবে সিএফপিআই ছাড়া সেটা করছি। এতটুকুই এখান থেকে নেই।
এই লেখাটা লিখে দিবি। শুধুমাত্র ওয়াইটা চেঞ্জ করবি, এখানে ওয়াইটা নেই, এখানে এক্স দিয়ে লিখে দিবি। একবার ছবিটা দেখান। হয়েছে? ওপিটাকে এক্স করে দে। আচ্ছা, এরপর থেকে লেখ, বাকি সব লেখা কিছু চেঞ্জ করার আর নেই, বাকি সব সেমই আছে। নেক্সট লেখ। তো এটাকে এবার আমরা সলভ করব। d2y dt2, ও d2y এটাকে চেঞ্জ করতে হবে, এক্স ধরে কর, এক্স ধরে। ওই ওপি ইকুয়ালস টু ওয়াই লিখেছিলাম, ওখানে ওপি ইকুয়ালস টু এক্স লিখেছে, ওপি ইকুয়ালস টু এক্স, আর এখানে ইকুয়েশনও এক্স করে দেয়। ব্যাস, এবার এটাকে সলিউশন কর। তাহলে দিস ইমপ্লাইজ, ইনফ্যাক্ট এটাকে আমরা যদি ভি ইন্টু ডিভি ডিএক্স ধরে সলিউশন করি তাহলে বেশি সুবিধা হবে। ভি ইন্টু ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স করে কর। তাহলে দিস ইমপ্লাইজ ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স, বোথ সাইড ইন্টিগ্রেশন কর। ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কত, ইন্টিগ্রেশন করলে পেয়ে যাচ্ছে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ইন্টু কত, এক্স স্কোয়ার বাই টু প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট c1 বাই টু। দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস c1। মানে অ্যাকচুয়ালি থিওরিটা দিয়ে দিয়েছে না, ঘুরিয়ে। ঠিক আছে, এটা হলো। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে এটাকে ধরলাম 1 নম্বর, নাম দেওয়ার দরকার নেই, এটাকে 1 নম্বর দিয়ে দিই। তাহলে নাও at the point A, at the point ক্যাপিটাল এই, সেখানে হচ্ছে অ্যামপ্লিচিউড যেহেতু, তার মানে সেখানে টাইমটা, টাইমের দরকার নেই, টাইমটা তো লাগছে না, কিন্তু ভেলোসিটিটা অ্যামপ্লিচিউডে গিয়ে কি হচ্ছে, জিরো হয়ে যায়। আর এক্সটা কত, এক্সটা হচ্ছে অ্যামপ্লিচিউডটাই দেওয়া আছে। তাহলে দেওয়ার ফোর ফ্রম ওয়ান, ভি স্কোয়ার মানে হচ্ছে জিরো ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস c1। দিস ইমপ্লাইজ c1 ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, দেয়ার ফোর ওয়ান বিকামস, c1 এর এই ভ্যালুটা নিয়ে বসিয়ে দেই, দেয়ার ফোর ওয়ান বিকামস, কি হবে, এখানে বসালে ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, c1 এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, যদি কমন নিই তো চলে আসছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অবভিয়াসলি এটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দি অরিজিন, সো এটা বড়ই হবে। ঠিক আছে, এক্সটা যাই হোক না কেন, এক্সটা হয় এর সঙ্গে সমান বা এক্সটা এর থেকে ছোট, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স। ঠিক আছে, তাহলে এটা পজিটিভই থাকলো। তাহলে রুট কর এবার। তো এরকম টাইপের আমরা পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটির হোল স্কোয়ার, তাহলে ডিএক্স ডিটি লিখে দিচ্ছি, ধর ডিএক্স ডিটি টু, এখানে মাইনাস নেবো না প্লাস নেবো, ডিএক্স ডিটি যেটা রয়েছে সেটা প্লাস নেবো না মাইনাস নেবো, আমরা ও থেকে এক্স এর দিকে যাচ্ছি, ও থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছি, তাহলে এটা প্লাসই নেবো। ডিসপ্লেসমেন্ট ক্রমশ বাড়ছে এই কেসে উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, টাইম যত বাড়ছে ডিসপ্লেসমেন্ট তত বাড়ছে। তাহলে ও থেকে পি এর দিকে যেহেতু যাচ্ছে, তাহলে আমরা পজিটিভ স্কোয়ার রুট নেবো এখানে। ঠিক আছে, পজিটিভ স্কোয়ার রুট, তাহলে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সিন্স the particle is moving from O to P, ঠিক আছে, ও থেকে পি এর দিকে যাচ্ছে, that is x increases with t, so
positive sign is taken. তাহলে dx dt equals to ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম টাইপের আসছে। তো dx dt equals to ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসছে। তো এবার এটাকে ইন্টিগ্রেট করে আমরা টাইমটা আগে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে dx ডিভাইডেড বাই রুট ওভার a square minus x square is equals to omega into dt। তাহলে যে সময়টা লাগবে x ডিস্টেন্সে পৌঁছাতে সেটা বেরিয়ে যাবে। তো আমি বলবো এটাকে ইয়ে করে দে, ডেফিনাইট ইন্টিগ্রাল করে দে, ঠিক আছে। আমি প্রথমটাতে ডেফিনাইট করিনি বিকজ আমাকে তাহলে কিন্তু ডবল খাটনি হয়ে যেত। প্রথমে ডেফিনাইট ইন্টিগ্রাল করলে কিন্তু ভি এর যে অ্যাকচুয়াল জেনারেলাইজড এক্সপ্রেশন সেটা আমরা পেতাম না, ফলে আমাকে আবার নতুন করে জেনারেট করে করতে হতো। সেই ঝামেলা আমি না গিয়ে প্রথমে কিন্তু ওরকম C1 ধরেই করেছি, করেই ফর্মটা পেয়েছি। আমরা যদি ডেফিনাইট করে করতাম এটা কিন্তু পেতাম না, ফলে এটাকে আবার নতুন করে তৈরি করতে আবার এক্সট্রা খাটনি কাটতে হতো। তো সেটা আমি যদিও তোর মোশাইনের স্টেট লাইনের সময় বলেছিলাম কখন কি করবি, যদি শুধুমাত্র ভেলোসিটি বার করতে বলতো তাহলে উপরেই আমরা একদম ডেফিনাইট ভাবে করে সহজে পেয়ে যেতাম, কিন্তু যেহেতু টাইমটাও লাগবে এখানে, সো প্রথমে ডেফিনাইট করলে কিন্তু আমার এই জেনারেলাইজড এক্সপ্রেশনটা ভি এর তৈরি হবে না, তাহলে ডিএসডিটাও পাবো না, ফলে ইন্টিগ্রেশনও করতে পারবো না। তো যাই হোক, এবার আমাদের কোনো অসুবিধা নেই, এবার আমরা ডেফিনাইট করতেই পারি। তাহলে এখানে লাইক কত হবে, এখানটা আমরা পেয়ে যাচ্ছি দেখ এক্স ইকুয়ালস টু দিয়ে দে, তাহলে অরিজিন থেকে আমরা এক্স এই পৌঁছাবো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স দে। আর টাইমটা আমি ধরলাম তার জন্য টি ইকুয়ালস টু জিরো থেকে, কাউন্টিং জিরো থেকে শুরু করে স্মল টি করছি। আমাকে স্মল টিটা অ্যাকচুয়ালি বার করতে হবে, মানে জেনারেলাইজ টাইমটা, জেনারেলাইজ যে ডিসপ্লেসমেন্টটা, ঠিক আছে, সেটাই আমাদের বের করতে হবে। তো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, এটা সাইন ইনভার্সের ফর্মুলায় চলে আসছে, সাইন ইনভার্স এক্স বাই এ ফ্রম জিরো টু এক্স ইজ ইকুয়ালস টু ওমেগা টি ফ্রম জিরো টু টি। তাহলে এখানে কত হয়ে গেল, সাইন ইনভার্স এক্স বাই এক্স মাইনাস সাইন ইনভার্স জিরো, that is equals to omega into t minus of 0। তাহলে কত হলো, সাইন ইনভার্স এক্স বাই এক্স মানে 1, তার মানে পাই বাই 2, ওটা 0 ওমেগা টি। তাহলে টি এর ভ্যালুটা কত হলো, পাই বাই 2 ওমেগা। আচ্ছা সরি সরি সরি, একটু ভুল হয়েছে, আমি এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, এক্স এর জায়গায় এক্সই বসবে। এটা সাইন ইনভার্স এক্স বাই এ হবে, কোনো পাই বাই 2 নয়। টি এর জায়গায় টি বসছে, এক্স এর জায়গায় এক্স বসছে, আমি এর জায়গায় বসিয়ে দিয়েছিলাম, তো এখানে এক্স বাই এ থাকবে। তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে, 1 বাই ওমেগা সাইন ইনভার্স এক্স বাই এ হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই। প্রমাণটা কি করতে দিয়েছে তাড়াতাড়ি বলতো, প্রমাণটা দেখে বল কি করতে বলেছে। ওমেগার তো নিশ্চয়ই ভ্যালু বসাতেই হবে, সাইন ইনভার্স এক্স বাই এ। ভেলোসিটিটা সেম, টাইমটা এটাই আছে। টাইম এটাই রয়েছে তো, হ্যাঁ স্যার। ব্যাস তাহলে টাইমটা প্রমাণ হয়ে গেলে, এবার ভেলোসিটিটা চাইছে। ভেলোসিটির জন্য আমি বলবো নতুন করে কিছু করার নেই, ভেলোসিটি উপরেই পেয়ে গেছি অলরেডি আমি, ভেলোসিটি কিন্তু অ্যাকচুয়ালি উপরে পাওয়া গেছে। সেটা হচ্ছে এটাকে কিছু একটা নাম্বারিং করে দে, তাহলে সুবিধা হবে। এইটাকে নাম্বারিং করে দে, আচ্ছা উপরটাকে দিয়ে দিচ্ছ, এটাকে নাম্বারিং করে দিচ্ছি, কত 2 নম্বর দিচ্ছি। তাহলে ফ্রম টু বা রিকোয়ার্ড ভেলোসিটি বলে লেখ, রিকোয়ার্ড ভেলোসিটি
কারণ আমাদের তো এই এক্স পজিশনেই চেয়েছে, আমাদের তো কোনো মানে কোনো নতুন কোনো স্পেসিফিক পজিশনে চাইনি যে এক্স এর আবার ভ্যালু বসাবো, ওটাই আমাদের ভেলোসিটি এখানে, শুধু ওমেগার ভ্যালুটা বসিয়ে দিতে হবে। রিকোয়ার্ড ভেলোসিটি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ওমেগা ওমেগা ইন্টু রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগা শুধুমাত্র ভ্যালুটা হচ্ছে 2π/t বসিয়ে দে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা নিলাম কোথা থেকে, না 2 নম্বর থেকে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ, 10-এর বিয়ের অঙ্কটা। স্যার আগের বইটা আরেকবার দেখেন। দশের এ আর বি যেহেতু দিয়েছে, নিশ্চয়ই একই টাইপেরই হবে। 10-এর বি এর কোয়েশ্চেনটা এবার দেখ, হয়েছে? হুম। বলেছে show that the particle executing SHM, show that the particle executing SHM requires 1/6 of the time period to move from the position of maximum displacement, that is the amplitude, move from the position of maximum displacement, তার মানে amplitude, to one in which the displacement is half of the amplitude। তার মানে অ্যামপ্লিটিউডে ছিল, সেখান থেকে হাফ অফ দি অ্যামপ্লিটিউডে আসছে। ঠিক আছে, এটা করতে তার যে টাইম লাগছে, এ থেকে a/2 তে আসতে যে টাইম লাগছে, সেটা হচ্ছে টাইম পিরিয়ডের 1/6 টাইম লাগছে, টি ইকুয়ালস টু t/6 লাগছে। টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি বলি, সেই ক্যাপিটাল টি এর 1/6 পরিমাণ তার টাইম লাগছে, এটা প্রমাণ করতে হবে। অ্যামপ্লিটিউড থেকে অ্যামপ্লিটিউড বাই 2, ডিসপ্লেসমেন্ট ইজ হাফ দি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডের হাফে আসতে যেটা টাইম লাগে সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, ছবিটা আগে আঁক। এখানে ধরলাম তার সেন্টার অফ ফোর্স ও রয়েছে, এখানে ধরলাম ও এক্স লাইন অফ মোশনটা রয়েছে, এখানে পি পজিশনটা ধরতেই হবে। পি পজিশনটা আমরা ধরছি হচ্ছে a/2 এবং a এর মাঝখানে, a/2 এবং a এর মাঝখানে ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এই পজিশন, এটা ধরলাম সামথিং বি পজিশন। ঠিক আছে, এই পজিশন, ওটা হচ্ছে বি পজিশন। বি পজিশনটা কত? বি পজিশনটা হচ্ছে আমাদের কাছে a/2 ডিসপ্লেসমেন্টটাকে বোঝাচ্ছে, আর এটা বোঝাচ্ছে হচ্ছে এ ডিসপ্লেসমেন্টটাকে। আর ওদিকে রয়েছে হচ্ছে এক্স ডিসপ্লেসমেন্ট। হচ্ছে এই তিনটেই ডিস্টেন্স আমাদের লাগবে এখানে অঙ্কটা করতে গেলে। কোনটা কত? না প্রথমটা হচ্ছে এটা, অ্যামপ্লিটিউডটা হচ্ছে এই ডিস্টেন্স ধরে নিচ্ছে, এখানে কোনো কিছু বলে দেয়নি টাইম পিরিয়ড বা অ্যামপ্লিটিউড কোনটা কিছু, তো আমাদের স্ট্যান্ডার্ড নোটেশন গুলো নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তার হাফ ডিস্টেন্সটা অ্যামপ্লিটিউডের, তার মানে a/2। পি পজিশনটা হচ্ছে আরবিটারি পজিশন, অর্থাৎ তার ডিস্টেন্সটা আমি এক্স ধরবো, টাইমটা টি ধরবো, ভেলোসিটি ভি ধরবো, ফোর্সটা -ω² এক্স ধরবো, এবং পার্টিকেলটা এক্ষেত্রে এ থেকে বি এর দিকে যাচ্ছে। এ থেকে বি, এ থেকে আমাদের বলে দিয়েছে কিন্তু অ্যামপ্লিটিউড থেকে হাফ অফ দি অ্যামপ্লিটিউডে আসতে, তো সেক্ষেত্রে আমি এখানে ধরেছি।
ঠিক আছে, আমি ইকুয়েশন অফ মোশন মানে লাইন অফ মোশনের উপরই ধরে নিয়েছি, এ থেকে বি তে আসবে বলেছে, এ থেকে অ্যামপ্লিচিউড থেকে অ্যামপ্লিচিউড বাই 2 তে, তাই পি পজিশনটা এখানে ধরার কোনো মানে হয় না। ঠিক আছে, তো মাঝখানে ধরলাম তাদের। ঠিক আছে, বি তে এসে থেমেও যেতে পারে, বি তে এসে যে আমাদের মোশনটার বিচার করতে পারে বি এর পরে কি হবে, তো আমরা পি পজিশনটাকে এখানেই ধরলাম। ব্যাস, এই হচ্ছে ছবিটা। হচ্ছে, ব্যাস এবার শুরু কর। তো এখানেও কিন্তু সেম লেখা হবে, এখানেও পুরোপুরি সেম লেখা হবে, শুধু বি এর কথাটা অ্যাড করে দিবি। ঠিক আছে, এখানে পুরো সেম লেখা লিখবি, এই লেখাটাই হবে, শুধুমাত্র বি এর যে কথাগুলো রয়েছে সেটা কিন্তু একটু অ্যাড করা দরকার, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোর দরকার একটু জায়গা রেখে দে, আমি তো পিডিএফ পাঠিয়ে দিই, অসুবিধা হবে না, পরে লিখে নেবি চেঞ্জটা করে। এটাকে এক্স কর, এখানে এই লেখাটা ঠিকই আছে, অ্যান্ড বি উইথ দি পজিশন, এইটা এক্সট্রা অ্যাড করে দিই, অফ দি পার্টিকেল at which ওবি ডিস্টেন্সটা আমি ধরলাম অ্যামপ্লিচিউডের হাফ। ঠিক আছে, এ বাই 2। বাকি এগুলো শুধুমাত্র ওয়াইটার চেঞ্জ করলেই হয়ে যাবে, বাকি সব ঠিক আছে। হয়েছে, এই হচ্ছে এটার ডেসক্রিপশন পোর্শনটা। ব্যাস, এবার অঙ্কটা শুরু করি এটার। আমাদের বলেছে এ থেকে এ বাই 2 তে আসতে কত সময় লাগবে, এটা হচ্ছে কথা অঙ্কটার, এ থেকে এ বাই 2 তে আসতে কত সময় লাগবে। তাহলে এখানে কর, দিস ইমপ্লাইজ ডি টু এক্স ডিটি টু দিয়ে এখানে কাজ নেই, কারণ টাইম বের করতে হবে মোস্ট প্রবাবলি, তো টাইমটা কোনো ভেলোসিটি এখানে চাইছেও না ইনফ্যাক্ট, তো ভি ইন্টু ডিভি ডিএক্স দিয়ে কর, ভি ইন্টু ডিভি ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, দিস ইমপ্লাইজ মানে আগের অঙ্কটা আবার রিপিট হবে, তো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স বোথ সাইড ইন্টিগ্রেট কর, হয়ে যাচ্ছে কত, ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস c1 বাই 2। ওকে, তাহলে দিস ইমপ্লাইজ ভি স্যার স্কোয়ার ওটা ইকুয়ালস একবার টু, দেখান। ওগুলো তো আগের লেখায়, ওগুলো আর লিখতে হবে না, ওগুলো পরে লিখবি, পিডিএফ থেকে দেখে লিখে নিবি। ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস c1। ঠিক আছে, এবার আবার আগের অঙ্কটা রিপিট হচ্ছে, তো এটাকে 1 নম্বর নাম দিয়ে দেই, দিয়ে লেখ ইনিশিয়ালি, বা হ্যাঁ এটা ইনিশিয়ালি লিখতেই পারি, কারণ এখানে আমাদের বলে দিয়েছে স্যার এই নীল পজিশন, রেখাটা একটু দেখাবেন। এই পজিশন থেকে বি পজিশনে আসছে, এই পজিশন থেকে বি পজিশনে আসছে, তো আমি এই পজিশনে ইনিশিয়ালি আছে, সাথে আমরা এটা বুঝতেই পারছি, আগের অঙ্কটাই লিখিনি, কারণ আগের অঙ্কটায় ও থেকে পি এর দিকে যাচ্ছিল, আমি ওখানে এ তে অ্যামপ্লিচিউডে থাকলে যে কন্ডিশনটা আমি সেটা অ্যাপ্লাই করেছিলাম, তাই ইনিশিয়ালি লিখিনি, কিন্তু এখানে ইনিশিয়ালি কথাটা লেখা যাবে কারণ পার্টিকেলটা এ থেকেই আসছে। ঠিক আছে, ইনিশিয়ালি অ্যাট এ এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু অ্যামপ্লিচিউডটা, অ্যান্ড ভি ইকুয়ালস টু ভেলোসিটিটা কত হয়ে যায়, 0 হয়ে যায়, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ভেলোসিটি 0 হয়ে যায়, এবং 0 হয়ে যায় বলে পুনরায় সে ব্যাক করে ও এর দিকে, এবং সেই সময় তোর অ্যামপ্লিচিউডটা ম্যাক্সিমাম হয়, অ্যামপ্লিচিউডটা সেই সময় সরি অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম হয়, অ্যামপ্লিচিউডও ম্যাক্সিমামই হয়, অসুবিধা কিছু নেই, কিন্তু অ্যামপ্লিচিউড ম্যাক্সিমাম কথাটা ভুল, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম। x equals to a, v equals to 0, তাহলে দেয়ার ফোর from 1 0 equals to minus omega squared a square plus c1, this implies c1 equals to a square omega square by omega square is square, therefore 1 becomes
তো এটা কিন্তু পুরোপুরি যে শুধুমাত্র আজকে করেছি তাই নয়, এটা থিওরির ক্লাসে কিন্তু এগুলো হয়েছিলই। ঠিক আছে, ওয়ান বিকামস কত হচ্ছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু, একবার লিখে দিচ্ছি, ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, ভিটা আমাদের চাইও নি এখানে, শুধুমাত্র টাইমটা দরকার। দিস ইমপ্লাইজ ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দিস ইমপ্লাইজ dx dt ইকুয়ালস টু, এখানে কিন্তু নেগেটিভ স্কোয়ার রুট নেব, বিকজ পার্টিকেলটা কিন্তু এ থেকে a বাই 2 এর দিকে যাচ্ছে। ঠিক আছে, সিন্স the particle is moving from a, that is x equals to a, to b, ঠিক আছে, মুভিং ফ্রম এ টু বি যেহেতু আসছে মানে ও এর কাছে আসছে, দূর থেকে কাছে আসছে, এ বাই 2 আসছে মানে ও এর দিকে যাচ্ছে। ঠিক আছে, that is x is decreases, মানে x is লেখার দরকার নেই, x decreases with t। ঠিক আছে, উইথ টাইম টি, টাইমের সঙ্গে এটা ডিক্রিজ করছে, ফলে নেগেটিভ সাইন কিন্তু নিয়েছি। ঠিক আছে, তাই জন্য নেগেটিভ সাইন ইজ টেকেন। লজিক দিয়ে দিয়ে লিখবি সুন্দর করে গুছিয়ে, এইভাবে যা লিখছি সেটা লিখে দিয়ে আসবি পরীক্ষা একদম সুন্দর ভাবে, শুধুমাত্র ক্যালকুলেশন করলে কিন্তু হবে না। তো ডিএক্স ডিটি ইকুয়ালস টু মাইনাস ওমেগা ইন্টু দিস, যেভাবে করি কর, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা ডিটি। বোথ সাইড ইন্টিগ্রেট করে দিয়ে কিন্তু এটা আমরা ডাইরেক্ট একদম ইয়ে থেকেই করতে পারবো, অসুবিধা কিছু হবে না। এটা আমাদের বলেছে হচ্ছে টাইম পিরিয়ড যেটা, ঠিক আছে, টাইম পিরিয়ডে 1/6 টাইম লাগবে। ওকে, তাহলে এখানে বসা, এ থেকে a বাই 2 তে আসছে, তাহলে এক্স ইকুয়ালস টু a বসা, আর এখানে a বাই 2 বসা। এখানে টাইমটা ধরলাম 0 থেকে তোর কত টাইম লাগছে, t1 টাইম লাগছে, ক্যাপিটাল টি ইউজ করছি না, ক্যাপিটাল টি টাইম পিরিয়ড। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সাইন ইনভার্স এক্স বাই এ। নতুন কিছু লিখলে কখনো ইন্ট্রোডিউস করলে সবসময় লিখতে হয়। ঠিক আছে, t1 এরকম ভাবে লিখে রাখ, t1 be the time taken by the particle to reach the point b from a। ঠিক আছে, টু রিচ দি পয়েন্ট বি ফ্রম এ, যখনই নতুন কিছু ইন্ট্রোডিউস করবি তখনই লিখবি। ঠিক আছে, এগুলোই হচ্ছে খাতার মানটাকে বাড়াবে। আর না লিখলে কিন্তু নাম্বার অবশ্যই যখন তখন কেটে নেবে। অনার্সের খাতায় কিন্তু এগুলোতে কোনো কম্প্রোমাইজ করে না, পাসের খাতা হয় ঠিক আছে। সবসময় সবকিছুর ইন্টারপ্রিটেশন কোয়েশ্চেনে যদি থাকে না লিখলেও চলবে, কিন্তু কোয়েশ্চেনে যদি না থাকে নিজে থেকে কিছু ইউজ করলে সেটা সবসময় লিখবি। তো a বাই 2 বাই a মাইনাস সাইন ইনভার্স a বাই a ইকুয়ালস টু কত হচ্ছে বল, মাইনাস দিস, তাহলে এটা কত হলো, সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ মানে কত, সাইন ইনভার্স হাফ মানে কত, পাই বাই 6। সাইন ইনভার্স 1 মানে কত, পাই বাই 2। তাহলে পাই বাই 6 মাইনাস পাই বাই 2 equals to minus omega t1. This implies t1 is equals to
কত হচ্ছে বল? π/6 - π/2 দ্যাট ইজ π/3 হবে, ঠিক আছে? -π/3 মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে π/3 ওমেগা, π/3 ওমেগা। ওকে, তাহলে দিস ইকুয়ালস টু, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে অ্যাডজাস্ট করে 1/6 ইন্টু 2π/ওমেগা, একটা উপরে যেহেতু 2 নিলাম তাহলে 3টা হয়ে গেল 6, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/6 ইন্টু টি, মানে টাইম পিরিয়ডের কিন্তু 1/6। হচ্ছে? এরকম ভাবে লিখে দে 1/6 ইন্টু টাইম পিরিয়ড, এভাবে লিখে দে কোয়েশ্চেনে যেরকম চাইছে। বোঝা গেছে? হয়েছে সবার? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, থাক আজকে এতটা, আবার নেক্সট দিন বাকি অঙ্কগুলো করাবো। আর এখান থেকে এই চ্যাপ্টার থেকে এসএইচএম থেকে আর দুটো অঙ্ক করলে এসএইচএম এর অঙ্কগুলো শেষ হবে, তারপরে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো সব ইয়ের অঙ্ক, দুটো না অ্যাকচুয়ালি, দুটোই মোটামুটি করলে শেষ হয়ে যাবে। নেক্সট দিন এসএইচএম এর যে অঙ্কগুলো রয়েছে সেটা শেষ করে দেবো, তারপরে অন্য কিছু করাবো, ঠিক আছে? ওই ইলাস্টিক স্ট্রিং এর প্রবলেম গুলো একটু পরে হবে, এখনো করানোই যায় কিন্তু ওগুলো করাতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমরা আগে মেন মেন জায়গাগুলো করে নিই, ঠিক আছে? তারপরে আবার ওগুলো করবো, সব চ্যাপ্টারই সুন্দরভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ক্লাসেই যে অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আর এক্সট্রা করে অত দরকার নেই, শুধু 10 ইয়ার্সও করিয়ে দেবো, আগে চ্যাপ্টারগুলো শেষ হোক।